এত রাতে ফোনের আওয়াজ পেয়ে ভয়ই পেয়ে গেলাম। ভাবলাম এত রাতে আবার কে কল দিল। ফোনের দিকে তাকিয়ে দেখলাম আননোন নাম্বার। হ্যালো, কে কে বলছেন? হ্যালো রাসেল, কেমন আছিস? জি ভালো আছি। কে আপনি? আমি তোর মামাতো ভাই রে, সোহেল। চিনতে পেরেছিস? ও সোহেল ভাইয়া, হ্যাঁ চিনতে পেরেছি। কেমন আছো ভাই? আর তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? নিয়েছি একজনের কাছ থেকে। তোরা ওই যে গেলি বাড়ি ভেঙে, একবার আসলিও না আমাদের গ্রামে বেড়াতে। বেঁচে আছি না মরে গেছি একটাবার খবরও নিলি না ভাইটার। আর বলিও না ভাইয়া, ব্যবসার যে এত চাপ, যাবো বলে যাওয়াই হচ্ছে না। তো কি মনে করে ফোন দিয়েছো? ফোন দিয়েছি এই কারণেই, আগামী শুক্রবার আমার বিয়ে ঠিক হয়েছে। তুই কালকেই চলে আয় আমাদের বাসায়। কি বলো, সত্যি নাকি? ভালোই হইলো, অনেক দিন থেকে যাবো বলে ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই রওনা দেব। বড় ভাইয়ের বিয়ে খেতে যাব। মনটা আনন্দে জ্বরে ভেসে গেল। ভোরবেলা একটাই ট্রেন আছে, 5টার আগে উঠেই আমাকে ট্রেন ধরতে হবে। একটি ব্যাগের মধ্যে আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম। যেহেতু অনেকদিন পর ভাইয়ের বাসায় যাচ্ছি, কাপড় চোপড় না নিলে হয় নাকি। মনে মনে টার্গেট নিলাম বেশ কয়েকদিন থেকে আসব, কারণ ছোটোবেলাটা আমার সেই গ্রামেই কেটেছি। একটা অন্যরকম মায়া কাজ করে সেই গ্রামের প্রতি। আমি এগুলো ভাবতে ভাবতে উপরওয়ালার নাম নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে গিয়ে দেখলাম ট্রেন চলে এসেছে। বুঝতে পারলাম কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দিবে, তাই তড়িঘড়ি করে গেলাম টিকিট কাউন্টারে। মামা একটা রামপুর যাওয়ার টিকিট দেন তো তাড়াতাড়ি। দেন, 480 টাকা দেন। কিছু কম হবে না মামা? না, কম হবে না। এই নেন টিকিটের টাকাটা। আমি টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে দেখলাম ট্রেনের ভিতরে যাত্রী একদমই কম। রামপুর অনেক দূরের রাস্তা, জানতাম যেতে যেতে রাতই হয়ে যাবে, তাই ব্যাগে করে খাবার নিয়েই এসেছি। কত বছর পর মামাতো ভাইয়ের সাথে দেখা হবে, ভাবতেই মনটা আনন্দের জ্বরে ভেসে যাচ্ছে আমার। তার ওপর আবার ভাইয়ার নাকি বিয়ে। ট্রেন থেকে যখন নামলাম তখন রাত 8:30টার মতো বাজে। আশেপাশে তেমন মানুষজন চোখে পড়ল না। আমি হাঁটতে হাঁটতে রিক্সা স্ট্যান্ডে আসলাম। রিক্সা স্ট্যান্ডে এসে একজন রিক্সা চালককে জিজ্ঞাসা করলাম, দাদা মিঠাপুকুর যাবা? না দাদা, অত দূরে রিক্সা নিয়ে যাব না। ওইদিকে গেলে আসার সময় যাত্রী পাওয়া যায় না। আপনি আরেকটু সামনে যান, সিএনজি পেয়ে যাবেন। ভাই একটু চলেন না, দরকার হলে ভাড়াটা একটু বাড়িয়ে দেব। ভাই অনেক দূর থেকে এসেছি, প্লিজ মানা করবেন না। বললাম না ওইদিকে রাস্তা ভালো না, তারপরও আপনি কেন জোরাজুরি করছেন? জানতো দাদা, আর বিরক্ত করবেন না। অগত্যার কোনো উপায় না খুঁজে পেয়ে আমি হাঁটা লাগালাম। কই, সিএনজি তো দূরের কথা, কোনো কাকপক্ষীর টিকিটাও মিলল না। মনে মনে ভাবলাম আজ যা হবে হোক, হেঁটেই যাব। তবে রাস্তা বেশি একটা দূরে না, এই হবে 2-3 কিলোর মতো। রাস্তা দূরে আর কাছে এটা তো আর বিষয় না, তবে একটি সিএনজি বা রিক্সা জোগাতে পারলে একদম নিশ্চিন্তায় যেতে পারতাম। যাই হোক, মনের মধ্যে সাহস সঞ্চয় করে হাঁটতে থাকি। চারপাশের পরিবেশটা কেমন জানি গা ছমছমে। গ্রাম তো, তাই হয়তো সবাই ঘুমিয়ে পড়েছি। এমনিতেও নাকি গ্রামের মানুষ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এরকম হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর চলে আসলাম। মনের মধ্যে একটু ভয় ভয় লাগছিল আমার। আমি হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে এসে পৌঁছালাম। নদীটি দেখে বুঝতে পারলাম ভাইয়ার বাসার কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমি আমার ভাইয়ার বাসার সামনে চলে আসলাম। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, ভাইয়ার বাসার সদর দরজায় তালা ঝুলছে। ব্যাপারটা কিছুতেই মাথায় আসছিল না আমার। বাসায় তালা মারা দেখে ভাইয়ার ফোনে বেশ কয়েকবার কল দিলাম, দেখলাম সুইচ অফ। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। বিষয়টা যে এমন হবে আমি ভাবতেও পারিনি। তবে ভাইয়া তো বাসা থেকে কোথাও যাওয়ার কথা না। ট্রেনে একবার কথাও হয়েছিল ভাইয়ার সাথে, বলেছিল যে বাসাতেই থাকবে। এখন দেখছি তালা লাগানো। কি একটা বিপদে পড়ে গেলাম। হঠাৎ কোথা থেকে একজন লোক এসে আমাকে বলল, কারে খুঁজছেন আর এত রাতে এখানে কি করছেন? আসলে আমি অনেক দূর থেকে এসেছি আমার ভাইয়ের বাসায়। ভাইয়া আমাকে ফোন দিয়েছিল, ওর নাকি বিয়ে শুক্রবারে, তাই এখানে দাঁড়িয়ে আছি। কে আপনার ভাই? সোহেল, আমার ভাইয়ার নাম সোহেল। কিন্তু ভাইয়ার বাসায় তালা লাগানো কেন কিছুই বুঝতে পারছি না। লোকটা একটু আতঙ্কিত হয়ে বলল, কে বলছো তুমি? সোহেল তোমাকে কিভাবে ফোন দিবে? ও তো 1 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আচমকা বুকটা কেমন জানি ছেদ করে উঠলো আমার। কি বলেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আমি সত্যিই বলছি, বিশ্বাস না হলে তুমি গ্রামের সব মানুষের কাছে শুনতে পারো।
গ্রামের মানুষ সবাই জানে এই বিষয়টা। এসব শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। আমার মনের মধ্যে একটা স্রোত বয়ে গেল। যার সাথে আমার ছোটবেলা কেটেছে সে এই পৃথিবীতেই নেই। সেই লাশ 10 বছর আগে তার সাথে দেখা হয়েছিল। মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি নদীর ঘাটে বসে ওর কথাগুলো ভাবছিলাম। আর একটা কথা মনে রেখে দিলাম, সোহেল ভাইয়া যদি মারাই যেয়ে থাকে তাহলে আমার সাথে ফোনে কে কথা বলছিল? এরকম নানান চিন্তা ভাবনা আমার মাথায় আসতে থাকে। আমি এখন কি করব? কোথায় যাব আমি? কি থেকে যেন কি হয়ে গেল। সব কিছু উলট পালট লাগছে আমার। আমি সড়ক দুর্ঘটনায় মরিনি, আমাকে মেরে ফেলা হয়েছে। কে কে কথা বলছো? এই কথা বলতে না বলতেই হঠাৎ দেখতে পেলাম সোহেল ভাইয়া আমার সামনে। তবে মানুষরত অবস্থায় না। কি বিভৎস তার চেহারা হয়েছে, তার চোখ দুটো রক্তের মতো লাল। আমি ভয়ে ভয়ে বলে উঠলাম, কি হয়েছে ভাইয়া? সবাই কি বলছে এসব? সবাই ঠিকই বলেছে, আমি মারা গেছি, তবে সড়ক দুর্ঘটনায় না, আমাকে হত্যা করা হয়েছে। কি বলছো? কে তোমাকে মেরেছে? আমাকে বলো। ওই মুকুল আমাকে মেরে ফেলেছে, শেষ করে ফেলেছে আমাকে। কি? মুকুল ভাই? ও তো তোমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল। না, ও একটা শয়তান। একদিন সকালবেলা ও আসে আমার বাসায়, এসে আমার কাছে 30,000 টাকা ধার নেয়। আমি টাকা ধার দিতে কোনো দ্বিধাবোধ করিনি। মুকুল আমাকে বলে 7 দিনের মধ্যে টাকা শোধ করবে। কিন্তু 7 দিন পার হয়ে 1 মাস, 2 মাস, 3 মাস যায়, কিন্তু আমার টাকা ফেরত দিতে চায় না মুকুল। আমি কোনো উপায় খুঁজে না পেয়ে গ্রামের চেয়ারম্যানের কাছে বিচার দিই। চেয়ারম্যান সব কিছু শুনে মুকুলকে 7 দিনের মধ্যে আমাকে টাকা ফেরত দেওয়ার কথা বলে। মুকুল রাজিও হয় টাকা ফেরত দিতে। 3 দিনের মাথায় রাতের বেলা মুকুল আমাকে ফোন দেয়, বলে যে গ্রামের নদীর ধারে এসে তোর টাকাটা নিয়ে যা। মুকুলের কথা শুনে আমি সাথে সাথেই চলে যাই নদীর ধারে। কিন্তু ব্যাটার মনে মনে যে এই ছিল আমি বুঝতে পারিনি। ও আমাকে টাকা দেওয়ার নাম করে আমাকে মেরে ফেললো, শেষ করে ফেললো আমাকে মেরে রক্তাক্ত করে সড়কের পাশে ফেলে দেয়। আর গ্রামের মানুষকে বোঝায় আমি সড়ক দুর্ঘটনায় মরেছি। এসব শুনে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। ভাই, আমার একটা উপকার করে দিতে পারবি? কি উপকার বলো, আমি সব করতে রাজি আছি। ওই মুকুল কোনো এক হুজুরের সাহায্যে নিজের শরীরকে বন করে নিয়েছে, তাই আমি ওর কিছু করতে পারছি না। তুই কোনো এক হুজুরকে ধরে ওর বনটা ছাড়িয়ে দে ভাই, তাহলেই আমার মুক্তি। তুমি কোনো চিন্তা করো না, আমি কালই সব কিছুর ব্যবস্থা করছি। এটা শোনা মাত্রই সোহেল ভাইয়া কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে অনেক খোঁজাখুঁজি করার পর একটি হুজুরের সন্ধান পেলাম। আমি সেই হুজুরকে দিয়ে মুকুলের বনটি ছাড়িয়ে দিই। তার কিছুক্ষণ পরেই দেখতে পাই গ্রামের একপাশে মুকুল মৃত অবস্থায় পড়ে আছে। আমি বুঝতে পারি সোহেল ভাইয়া তার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে, এবং আরও বুঝতে পারি সোহেল ভাইয়ার আত্মাও মুক্তি পেয়েছে।